Dear DLEd learner, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি ম্যাটেরিয়ালস। NIOS DElEd সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনারা এই চ্যানেল থেকে পাবেন সম্পূর্ণ বাংলাতে। তো দেখে নিই আজকে আমাদের আলোচনার টপিকটা কি। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে 504 ইউনিট 2 পার্ট 2। তো আমরা গতদিনে পড়েছিলাম এটার হচ্ছে 35 পেজ অবধি, আজকে আমরা 36 পেজে যাচ্ছি হচ্ছে পার্ট 2-তে। তো সেখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গণিত শিক্ষার গুরুত্ব। তো সেখান থেকে শেখার মতো জিনিস হচ্ছে আপনি শিখবেন যে গণিত শিক্ষার গুরুত্বটি লিখো, সেটা এখানে ডিটেল দেওয়া আছে, ওইটা আপনি পড়ে নেবেন। তার মধ্যে একটা কথা যেটা বিশেষ ইম্পর্টেন্ট দেখুন দিয়েছে যে জাতীয় পাঠ্যক্রম 2004 বলেছে যে গণিতের কেন্দ্রীয় বিষয় হলো চিন্তার স্বচ্ছতা ও যুক্তিপূর্ণ সিদ্ধান্তের প্রতি অনুমান গ্রহণ। তো সেখান থেকে প্রশ্ন হতে পারে যে গণিতের কেন্দ্রীয় বিষয় কি, তো সেটা আনসার হবে চিন্তার সত্যতা ও যুক্তিপূর্ণ সিদ্ধান্তের প্রতি অনুমান গ্রহণ। তো সেটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে 36 নাম্বার পেজ। তারপর ওইখান থেকে আমরা একটা এমসিকিউ পেতে পারি যে নিচের কোনটি গণিতের বৈশিষ্ট্য নয়, চারটা অপশন দেয়া, সাংকেতিক, নির্ভুল, যুক্তিপূর্ণ, মূর্ত। সেটা আনসার হবে মূর্ত। কারণ কি, গণিতের বৈশিষ্ট্য হচ্ছে গণিত হলো বিমূর্ত। তারপর 37 নাম্বার পেজে আমরা পাবো যে গণিত এবং জ্ঞানের অন্যান্য শাখাসমূহ, মানে ওইখানে আলোচনা করা হয়েছে গণিতের সাথে যেমন সাহিত্যের কি সম্পর্ক রয়েছে, গণিতের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক রয়েছে, গণিতের সাথে ভূগোলের কি সম্পর্ক, ইতিহাসের কি সম্পর্ক, কলাবিদ্যার কি সম্পর্ক, শারীরবিজ্ঞানের কি সম্পর্ক, সবকিছু এখানে আলোচনা করা আছে, এটা একটু দেখে নেবে। তারপর 38 নাম্বার পেজে প্রথমেই আছে যে গণিত এবং সাহিত্য। তো এখান থেকে প্রশ্ন যেটা শিখবেন সেটা হচ্ছে গণিত সাহিত্যে গণিতের ব্যবহার লিখো, বা গণিতের সাথে সাহিত্যের কি সম্পর্ক রয়েছে সেটা বর্ণনা করো। তো এখানে ডিটেইল আকারে দেওয়া আছে গণিত এবং সাহিত্যের ব্যাপারটা, গণিত মানে সাহিত্যের কোন কোন কাজে গণিত ব্যবহৃত হচ্ছে সেই ব্যাপারটা একটু দেখে নেবেন, আপনি পড়ে নেবেন। তারপর যেটা আছে গণিত এবং বিজ্ঞান। তো গণিতের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিজ্ঞান ছাড়া গণিত এগোতে পারবে না, আবার গণিত ছাড়া বিজ্ঞানও এগোতে পারবে না, সেই একটা ব্যাপার। তো ওই যে দেওয়া আছে যে বিজ্ঞান ও গণিত সবচেয়ে ঘনিষ্ঠ দুটো বিষয়, এই ব্যাপারটা শিখতে হবে। শিখতে হবে বলতে কি পড়ে রাখবেন। তো শিখার মতো যেটা আমি বলছি যে প্রথমটাই শিখবেন আপনি, হ্যাঁ, সাহিত্যে গণিতের ব্যবহার লিখো, বা গণিতের সাথে সাহিত্যের কি সম্পর্ক রয়েছে সেটা লিখো। এটা আপনি অবশ্যই পড়বেন, এখানে সুন্দর আকারে দেওয়া আছে ওইটা। যেমন ওয়ার্ড লিমিটের যে ব্যাপার সেটা কিন্তু গণিত ব্যবহার করেই বের করতে হয় সাহিত্যে আনসার করার সময় বা সাহিত্য পঠন পাঠন করার সময়। তো এটা দেখে নেবেন। তারপরের পৃষ্ঠায় দেওয়া আছে গণিত এবং পরিবেশবিদ্যা, তো সেটাও পড়ে নেবেন। তো সেটা শিখতে হবে, কারণ কি আমি বলছি, কারণ হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু দুটো পরীক্ষা, একটা হচ্ছে গণিত আর একটা হচ্ছে পরিবেশবিদ্যার পরীক্ষা। তো গণিতের সাথে পরিবেশবিদ্যার কি সম্পর্ক সেটা আপনার 504-এও আসতে পারে, 505-এ আসতে পারে, যে কোনোটাতে আসতে পারে। তো সেটা আপনি শিখে নিলে ভালো হবে, মানে গণিতের সাথে পরিবেশবিদ্যার কি সম্পর্ক, বা পরিবেশবিদ্যায় গণিতের ব্যবহার লিখো, এই প্রশ্নটা হবে এমন আর কি। সেটা পাবেন হচ্ছে গিয়ে 39 পেজে। তো এবার আমি চলে এসেছি 40 পেজে। 40 পেজে দেওয়া আছে গণিত এবং ভূগোল, অর্থাৎ গণিতের সাথে ভূগোলের কি সম্পর্ক রয়েছে সেটা। তো এখানে দেখুন লেখা আছে যে ভূগোলের ক্ষেত্রে প্রতিটি ধাপ ব্যাখ্যা করতে এবং ভৌগোলিক ধারণাকে সুস্পষ্ট করতে গাণিতিক ধারণা বিশেষভাবে প্রয়োজন। এইগুলো জাস্ট আপনি দেখে নেবেন, হ্যাঁ, সবকিছু শেখার দরকার নেই, আপনি দেখে নেবেন এইগুলো। যেগুলো শিখতে হবে যেমন পরিবেশবিদ্যার সাথে গণিতের সম্পর্ক, তারপর সাহিত্যের সাথে গণিতের সম্পর্ক, এইসব বিষয়গুলো আপনি শিখে নেবেন। তারপর দেওয়া আছে গণিত এবং কলাবিদ্যার যে সম্পর্কটা, দর্শন কলাবিদ্যায় বিভিন্ন অঙ্কন, চিত্র, ভাস্কর্য ইত্যাদির জন্য বিভিন্ন জ্যামিতিক চিত্রকে ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ কলাবিদ্যায় মানে অঙ্কন শাস্ত্রে কিন্তু গণিতের কি ব্যবহার হচ্ছে সেটা সুন্দরভাবে, একথা আপনি যদি রিডিং পড়েন, মানে পড়লে পড়ার ইচ্ছা হবে, এমন কিছু সুন্দর সুন্দর জিনিস এখানে দেওয়া আছে, আপনি পড়ে নেবেন। সবকিছু তো বললাম যে শেখার দরকার নেই, তবে পড়তে হবে সবটাই। তারপর যাচ্ছি আমি 42 পেজে। তো সেখানে দেখুন লেখা আছে জর্জ পলা তার ম্যাথমেটিক্যাল ডিসকভারি গ্রন্থে সমস্যা সমাধানের সংজ্ঞা হিসেবে বলেছেন অনেক কিছু লেখা। তো সেখান থেকে শেখার মতো যেটা হচ্ছে আপনি শিখবেন যে ম্যাথমেটিক্যাল ডিসকভারি গ্রন্থের রচয়িতা কে, সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। ম্যাথমেটিক্যাল ডিসকভারি গ্রন্থের রচয়িতা হচ্ছে জর্জ পলা, সেটা আপনি শিখে নেবেন। তারপর আপনি নিচে গেলে পাবেন ওই যে দেওয়া আছে যদি উপযুক্ত অভিজ্ঞতা প্রদান করা যায় তাহলে শিক্ষার্থীরা নিজে থেকেই সমস্যা সমাধানের প্রক্রিয়া শিখতে পারবে। যাই হোক, এটা রিডিং পড়ে নেবেন, ওইখানে শেখার মতো বিশেষ কিছু আমি দেখছি না। তারপর 43 নাম্বার পেজে দেওয়া আছে গাণিতিকভাবে চিন্তা করার দক্ষতা, তো সেটা দেখে নেবেন। আচ্ছা, এখানে যে বিষয়টা বিশেষ করে আলোচনা করেছে সেটা হচ্ছে গিয়ে লসাগু এবং গসাগুর মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা নিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। যে সংখ্যা জন্য নেওয়া হলো 4 এবং 6, তাহলে 4 এবং 6 এর গসাগু কি হবে, লসাগু কি হবে। আচ্ছা, আমরা কি লসাগু এবং গসাগু জানি? না জানলে কিন্তু ওই জিনিসটা আগে জানতে হবে। তো আমরা নিশ্চয়ই লসাগু গসাগু জানি। সহজ কথায় যদি আমি বলি তাহলে দুটি সংখ্যার লসাগু হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাকে ওই দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেটা হচ্ছে লসাগু। আর লসাগুর পুরো নাম হচ্ছে গিয়ে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু যেটা সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
আর গসাগু মানে হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে ওই দুটি সংখ্যাকে ভাগ করা যাবে। সাপোজ এই যে এক্সাম্পল ওরা দিয়েছে 4 এবং 6 নিল, তো গসাগু কত হবে, মানে কি কোন সংখ্যা দিয়ে 4 এবং 6 দুটো সংখ্যাকেই ভাগ করা যাবে। সেক্ষেত্রে আমি পাবো 2 দিয়ে 4 কেও ভাগ করা যায়, 6 কেও ভাগ করা যায়, তার মানে গসাগু হচ্ছে 2। আর লসাগুটা হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে ওই দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমি পেয়ে যাচ্ছি 12, কারণ কি 12কে আমি 4 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে ভাগ করতে পারি, এই যে ব্যাপারটা। তারপর লসাগু গসাগু এবং সংখ্যা দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে সেটা আপনাকে শিখতে হবে। নিচে যদিও দেওয়া আছে সুন্দরভাবে, এটা একটু দেখে নেবেন। তো আমি যে বলছি যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে ওই সংখ্যা দুটির গুণফলের সমান। আচ্ছা, উদাহরণ, ওই যে উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি এখানে যে দুটো সংখ্যা দেওয়া আছে কত, 4 এবং 6, এবং তার গসাগু আমরা পেলাম 2, লসাগু পেলাম 12। এবার লসাগু আর গসাগু গুণ করলে কত হচ্ছে, 12 দুগুণে 24, আর সংখ্যা দুটো গুণ করলে কত হচ্ছে, 4 6 24, তো মিলল। তো দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান। এই হচ্ছে কি লসাগু গসাগুর মধ্যে সম্পর্ক। তো এটা ছোট ক্লাসের বইয়ে আছে, তো সেই ব্যাপারটা আপনি দেখে নেবেন একটু। 44 নাম্বার পেজে দেওয়া আছে যে এই সমস্যা সমাধান প্রক্রিয়া গাণিতিকভাবে চিন্তা ভাবনা কিভাবে করতে হবে সেটা, যে আপনি কি করবেন, সমস্যাকে বিশেষিত করতে হবে, তারপর কিভাবে সমাধান করবেন সেটা অনুমান গঠন করবেন, তারপর আপনি প্রমাণ করতে পারবেন বা সমস্যা সমাধান করতে পারবেন। যদি প্রমাণ হয়ে যায় তো হয়ে গেল, যদি প্রমাণ না হয়, অপ্রমাণিত হয়, মানে সমস্যা সমাধান হলো না, তাহলে সেটা বাতিল এবং পুনরায় অনুমান গঠন করতে হবে, করে আবার প্রচেষ্টা করতে হবে। যদি আপনি সাকসেস হয়ে যান, প্রমাণ হয়ে যায়, ওকে, না হলে এটা বাতিল হয়ে গেল, আবার অনুমান গঠন করতে হবে। এই প্রক্রিয়ায় সমস্যা সমাধান চলে, মানে গাণিতিক চিন্তনটা চলে আর কি, সেটা হচ্ছে ব্যাপার। 45 নাম্বার পেজে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সারাংশ, অর্থাৎ আমরা এই অনুশীলনী পুরোটা পড়লাম, যেটা পেলাম সেটা সারাংশ আকারে এখানে দিয়ে দিয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট যে কথাগুলো রয়েছে দেখুন, যে দাগ দিয়ে দিয়েছি, যে গণিতের অন্যতম প্রকৃতি হলো নির্ভুলতা। এটি ধারণাকে স্পষ্ট করে এবং সন্দেহ ও বিদ্বেষের সুযোগ রাখে না, সত্য বা মিথ্যা এই সম্পর্কে সুস্পষ্ট সিদ্ধান্ত প্রদান করে। তারপর আপনি পাবেন হচ্ছে একটা কথা, গণিতের জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে সাহায্য করে। বিভিন্ন প্রক্রিয়া যেমন পর্যবেক্ষণ, অনুমানকরণ, তুলনামূলক আলোচনা, বস্তুর প্যাটার্নের অনুকরণ করা, পরীক্ষা ও ত্রুটির নীতি, বস্তুর শ্রেণী বিভাজন, তথ্য সংগ্রহ এবং উপযুক্ত শিক্ষণ কৌশলের ব্যবহার ইত্যাদি গণিত শিক্ষণের মাধ্যমে বিকশিত হয়। তারপর আপনার দেয়া থাকবে যে ওই যে চ্যাপ্টারের মধ্যে কিছু প্রশ্ন দেয়া ছিল, এইগুলোর আনসার এখানে দেয়া থাকে। এই ছিল 504 এর ইউনিট 2, পুরোটা শেষ হয়ে গেল, মানে পার্ট 2 যেটা আমি আলোচনা করলাম সেটা। তো এখান থেকে সম্ভাব্য যে এমসিকিউ গুলো হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন, এগুলো তৈরি করা হয়েছে, আমি এমসিকিউ গুলো দিয়ে দেবো আরেকটা ভিডিওর মাধ্যমে, এবং ওইখান থেকে আপনি দেখে নেবেন কি কি শিখতে হবে। আর বড় প্রশ্নগুলো কিছুক্ষণ পরে, বড় প্রশ্ন যদি এখানে দেয়া যায়, আরো কিছু লাগবে যেগুলো তৈরি করে দেয়া হবে। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো কিছু জিজ্ঞাসার থাকে বা কিছু সাজেশন দেওয়ার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন, সাবস্ক্রাইব করে বেল আইকন আনাবেল করে রাখবেন, তাহলে আপনি কোনো ভিডিও মিস করবেন না, সবটি দেখতে থাকুন।